আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। আচ্ছা বলুন তো, একজন সরকারি কর্মকর্তা আর একজন বেসরকারি চাকরিজীবীর বেতনের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? শুধু টাকার অঙ্কে নাকি পুরো একটা সিস্টেমে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় বেতন স্কেল নিয়ে। এমন একটা বিষয় যেটা নিয়ে হাজারো মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। গ্রেড কি, বেসিক পে কিভাবে হিসাব হয়, বাড়ি ভাড়া কত পার্সেন্ট, চিকিৎসা ভাতা কিভাবে পাওয়া যায়, এসব কিছু আজ একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস দিচ্ছেন, অথবা শুধু জানতে চান বেতন স্কেল সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, তাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জরুরি। ভিডিওর শেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা আপনার কেরিয়ার প্ল্যানিংয়ে কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক বেতন স্কেল আসলে কি। সহজ কথায়, বেতন স্কেল হলো একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক, যেখানে সরকারি চাকরির প্রতিটি পদের জন্য একটা নির্দিষ্ট বেতনের রেঞ্জ ঠিক করা থাকে। এই কাঠামোর মধ্যে থাকে গ্রেড, বেসিক বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসীমা। কেন এই সিস্টেম দরকার? কারণ একটা দেশে হাজার হাজার সরকারি পদ আছে, একজন সচিব থেকে শুরু করে একজন অফিস সহায়ক পর্যন্ত। যদি প্রত্যেকের বেতন আলাদা আলাদা নিয়মে ঠিক হতো, তাহলে বৈষম্য তৈরি হতো, স্বচ্ছতা থাকতো না। তাই একটা কেন্দ্রীয় কাঠামো তৈরি করা হয়েছে, যাতে পদ অনুযায়ী, দায়িত্ব অনুযায়ী এবং যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারিত হয়। বাংলাদেশে এই কাঠামোর নাম জাতীয় বেতন স্কেল। এটি সরকার নির্দিষ্ট সময় পরপর সংশোধন করে, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে। এবার আসা যাক গ্রেড সিস্টেমে। এটাই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ আপনার বেতন, পদমর্যাদা এবং সুযোগ সুবিধা সবকিছু এই গ্রেডের ওপর নির্ভর করে। জাতীয় বেতন স্কেলে মোট ২০টি গ্রেড আছে। গ্রেড ১ সবচেয়ে উঁচু পদের জন্য, আর গ্রেড ২০ সবচেয়ে নিচু পদের জন্য। চলুন একটু ভেঙে বলি। গ্রেড ১, সচিব পর্যায়ের কর্মকর্তারা এই গ্রেডে থাকেন। এটি সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনিক পদ। গ্রেড ২ থেকে ৫, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এই রেঞ্জে পড়েন। গ্রেড ৬ থেকে ৯, সিনিয়র সহকারী সচিব, সহকারী কমিশনার, প্রথম শ্রেণীর কর্মকর্তারা সাধারণত এই গ্রেডে নিয়োগ পান। বিসিএস ক্যাডারের নতুন কর্মকর্তারা মূলত গ্রেড ৯-এ প্রবেশ করেন। গ্রেড ১০ থেকে ১৬, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীরা এই রেঞ্জে থাকেন। এখানে বিভিন্ন টেকনিক্যাল ও সহকারী পদ অন্তর্ভুক্ত। গ্রেড ১৭ থেকে ২০, চতুর্থ শ্রেণীর কর্মচারী, যেমন অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ইত্যাদি পদ এই রেঞ্জে পড়ে। বেসিক বেতন কিভাবে ঠিক হয়? প্রতিটি গ্রেডের জন্য একটি নির্দিষ্ট বেসিক বেতনের রেঞ্জ আছে। একটা শুরুর পয়েন্ট এবং একটা সর্বোচ্চ পয়েন্ট। প্রতি বছর একটা নির্দিষ্ট শতাংশ হারে ইনক্রিমেন্ট যোগ হয়, যতক্ষণ না সেই গ্রেডের সর্বোচ্চ সীমায় পৌঁছায়। এরপর পদোন্নতি হলে কর্মচারী পরবর্তী গ্রেডে চলে যান। উদাহরণস্বরূপ, গ্রেড ৯-এ প্রবেশ করা একজন কর্মকর্তার শুরুর বেসিক বেতন থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট বাড়তে থাকে এবং কয়েক বছর পর তিনি টাইম স্কেল বা পদোন্নতির মাধ্যমে ওপরের গ্রেডে যেতে পারেন। শুধু বেসিক বেতন দিয়েই কিন্তু পুরো চিত্র বোঝা যায় না। বেতন স্কেলের সাথে যুক্ত থাকে বিভিন্ন ভাতা, যেগুলো মোট বেতনের একটা বড় অংশ তৈরি করে। বাড়ি ভাড়া ভাতা, সরকারি কর্মচারীরা বেসিক বেতনের একটা নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসাবে পান। এই হার এলাকাভেদে ভিন্ন হতে পারে। ঢাকা শহরের জন্য একরকম, আর জেলা শহরের জন্য অন্যরকম। চিকিৎসা ভাতা, প্রতিটি সরকারি কর্মচারী একটি নির্দিষ্ট অঙ্কের মাসিক চিকিৎসা ভাতা পান। এছাড়া সরকারি হাসপাতালে বিশেষ সুবিধাও থাকে। উৎসব ভাতা, বছরে ২ বার, সাধারণত ঈদ বা প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে বেসিক বেতনের সমান উৎসব ভাতা দেওয়া হয়। যাতায়াত ভাতা, কিছু পদের জন্য যাতায়াত ভাতাও নির্ধারিত থাকে, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করেন। পেনশন সুবিধা, সরকারি চাকরির অন্যতম বড় আকর্ষণ হল পেনশন ব্যবস্থা। অবসর গ্রহণের পর একজন কর্মচারী নির্দিষ্ট হারে পেনশন পান, যা তার শেষ বেতনের ওপর ভিত্তি করে হিসাব করা হয়। এছাড়া গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও থাকে। এই সবগুলো সুবিধা একসাথে যোগ করলে দেখা যায় শুধু বেসিক বেতনের চেয়ে মোট প্রাপ্তি অনেক বেশি। এই কারণেই অনেকে সরকারি চাকরিকে দীর্ঘমেয়াদে বেশি নিরাপদ মনে করেন। আগেই বলেছি, ২০১৫ সালে একটা বড় সংস্কার হয়েছিল। চলুন দেখি পুরাতন কাঠামোর তুলনায় নতুন কাঠামোতে কি কি পরিবর্তন এসেছে।
পুরাতন কাঠামোতে গ্রেডের সংখ্যা এবং বেতনের ব্যবধান ছিল তুলনামূলক কম বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো। নতুন কাঠামোতে প্রতিটি গ্রেডের মধ্যে ব্যবধান আরও স্পষ্ট করা হয়েছে, যাতে পদোন্নতি এবং ইনক্রিমেন্টের হিসাব সহজ হয়। এছাড়া নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য স্বস্তির কারণ হয়েছে। তবে অনেকে মনে করেন মূল্যস্ফীতির তুলনায় এই বৃদ্ধি এখনও পর্যাপ্ত নয় এবং নিয়মিত বিরতিতে নতুন সংস্কারে দাবি ওঠে। এই বিতর্কের দুটো দিক আছে। একদিকে সরকারের যুক্তি, বাজেট সীমাবদ্ধতার মধ্যে থেকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলোর যুক্তি, জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে বেতন বাড়ানো উচিত। দুই পক্ষের যুক্তি বাস্তবসম্মত এবং এটা একটা চলমান আলোচনার বিষয়। এবার একটু তুলনা করা যাক সরকারি আর বেসরকারি খাতের বেতন কাঠামোর মধ্যে। বেসরকারি খাতে বেতন সাধারণত বাজারের চাহিদা যোগানের উপর নির্ভর করে ঠিক হয়। প্রতিষ্ঠানভেদে একই পদের বেতন অনেক আলাদা হতে পারে। কিন্তু সরকারি খাতে একটা নির্দিষ্ট কাঠামো থাকার কারণে স্বচ্ছতা বেশি। সবাই জানে একটা নির্দিষ্ট গ্রেডে কত বেতন পাওয়া যাবে। তবে বেসরকারি খাতে সাধারণত ইনক্রিমেন্ট এবং প্রমোশন দ্রুত হয়, বিশেষ করে পারফরমেন্স ভালো হলে। সরকারি খাতে এই প্রক্রিয়া তুলনামূলক ধীর কিন্তু স্থিতিশীল। তাই কোনটা ভালো, এই প্রশ্নের একক উত্তর নেই। যারা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং পেনশন সুবিধা চান, তাদের জন্য সরকারি চাকরি ভালো। আর যারা দ্রুত উন্নতি এবং উচ্চ বেতনের সম্ভাবনা চান, তাদের জন্য বেসরকারি খাত আকর্ষণীয় হতে পারে। এখন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যারা বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। প্রথমত, শুধু বেতনের অঙ্ক দেখে সিদ্ধান্ত নেবেন না। কোন ক্যাডার বা পদ আপনার আগ্রহ ও দক্ষতার সাথে মানানসই সেটা বিবেচনা করুন। দ্বিতীয়ত, গ্রেড সিস্টেম বুঝে নিন। কোন পদ কোন গ্রেডে পড়ে সেই অনুযায়ী ক্যারিয়ার গ্রোথের পরিকল্পনা করুন। তৃতীয়ত, শুধু বেসিক বেতন না দেখে মোট প্যাকেজ বিবেচনা করুন। ভাতা, পেনশন, চাকরির নিরাপত্তা সব মিলিয়ে হিসাব করুন। চতুর্থত, নিয়মিত সরকারি প্রজ্ঞাপন অনুসরণ করুন, কারণ বেতন স্কেলে পরিবর্তন এলে সেটা সরাসরি আপনার ভবিষ্যতের আয়ের উপর প্রভাব ফেলবে। পঞ্চমত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। সরকারি চাকরিতে শুরুর বেতন হয়তো কম মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং পেনশন সুবিধা মিলিয়ে এটা একটা স্থিতিশীল আর্থিক ভবিষ্যৎ তৈরি করে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সরকারি চাকরিতে বেতন সবসময় কম। বাস্তবে উচ্চ গ্রেডের পদগুলোতে মোট প্রাপ্তি অনেক ক্ষেত্রে বেসরকারি খাতের সমান বা তার চেয়ে বেশি হতে পারে, বিশেষ করে সব ভাতা এবং পেনশন হিসাব করলে। আরেকটা ভুল ধারণা হল বেতন স্কেল একবার ঠিক হলে তার পরিবর্তন হয় না। বাস্তবে সরকার নিয়মিত পর্যালোচনা করে এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করে। তো এই ছিল বাংলাদেশের জাতীয় বেতন স্কেল নিয়ে একটা সম্পূর্ণ চিত্র। গ্রেড সিস্টেম থেকে শুরু করে ভাতা, পুরাতন নতুন কাঠামোর তুলনা, সরকারি বেসরকারি পার্থক্য এবং প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টিপস। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনি কোন গ্রেড বা কোন পদ নিয়ে আরও বিস্তারিত জানতে চান। পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়ে আরও গভীরে যাব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।